উম, একটা দৃশ্য কল্পনা করা যাক, যারা শুনছেন তারাও একটু ভাবতে পারেন। ধরুন একজন ট্রেডারের কথা বলছি। ওই টিপিক্যাল হাসলার টাইপের ট্রেডার, রাইট? একদম তাই। মানে যাকে বলে একেবারে মেশিন গানা। সামনে 6খানা বড় বড় মনিটর জ্বলজ্বল করছে, 25টা আলাদা আলাদা চার্ট খোলা। আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চিতভাবে সিএনবিসি চলছে ফুল ভলিউমে। হ্যাঁ, আর সাথে 5টা ডিসকর্ড গ্রুপে মেসেজ ঢুকছে সমানে। লোকটা হয়তো দিনে 14 ঘন্টা স্ক্রিনের সামনে বসে আছেন। কফির পর কফি খাচ্ছেন, চোখ দুটো লাল। কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে পোর্টফোলিও একদম লালে ভর্তি, মানে পুরোটাই লস। ঠিক। এবার সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য যদি আমরা ভাবি। আরেকজন ট্রেডার, সামনে মাত্র একটা ল্যাপটপ, দিনে মাত্র 2 ঘন্টা চার্ট দেখেন। কোনো ডিসকর্ড গ্রুপ নেই, কোনো নিউজ চ্যানেলও নেই। রাইট। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মানুষটার পোর্টফোলিও ধারাবাহিকভাবে বড় হচ্ছে। আমরা ছোটবেলা থেকে তো শিখেছি ওই হাসেল কালচার, বা যত বেশি খাটুনি তত বেশি লাভ। হ্যাঁ, এই ধারণাটা তো আমাদের মজ্জাগত। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেটাকেই চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমাদের আজকের সোর্স হল দ্য লেজি ট্রেডার নামের একটা অডিও বুক ট্রান্সক্রিপ্ট। খুবই ইন্টারেস্টিং একটা সোর্স। আর আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। এই সোর্স থেকে আমরা এমন একটা প্র্যাকটিক্যাল লেজি ট্রেডার রুটিন বা দৈনিক শিডিউল তৈরি করব, যেটা আমাদের এই অতিরিক্ত তথ্যের জঞ্জাল থেকে বের করে আনবে। হ্যাঁ, আর এখানে একটা কথা বলে রাখা ভালো, এই লেজি বা অলস শব্দটা কিন্তু কোনো নেতিবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে না। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? মানে এটা হলো নিজের এনার্জিকে সবচেয়ে স্মার্ট উপায়ে ব্যবহার করার একটা কৌশল। এই সোর্সের গভীরে ঢুকলে আমরা দেখব কেন সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকাটা আসলে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। রাইট। আমরা শুধু তাত্ত্বিক আলোচনা তো করব না আজ। একদম না। আমরা ট্রেডিংয়ের সাইকোলজি, ব্রেন কিভাবে কাজ করে আর একটা সুনির্দিষ্ট 2 ঘন্টার রুটিন নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সোর্সে বলছে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন ওভারলোড, এটা নাকি একটা নীরব ঘাতক। হ্যাঁ, সেরা ট্রেডাররা এই নয়েজ থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন রাখেন। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। ধরুন বাজারে একটা বড় কোনো খবর এলো, ফেড রেট বাড়ালো, বা বড় কোনো জিওপলিটিক্যাল ঘটনা ঘটল। রাইট। আমি যদি নিউজ চ্যানেল বন্ধ রাখি, টুইটারে গুরুদের আনফলো করে দিই, তাহলে তো আমি এই মার্কেট থেকে পুরো ছিটকে পড়ব, তাই না? মানে ওই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের কথা বলছেন? হ্যাঁ, বড় কোনো ব্রেকআউট মিস করার যে আতঙ্ক, সেটাকে কিভাবে জাস্টিফাই করা যায় সোর্স অনুযায়ী? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সুযোগ হাতছাড়া হওয়াটা আসলে কোনো সমস্যাই নয়। মানে? সুযোগ হারানো সমস্যা নয়। না। আসল সমস্যা হলো মেন্টাল ক্যাপিটাল বা মানসিক পুঁজি নষ্ট হওয়া। ধরুন আমাদের মস্তিষ্ক তো কোনো সুপার কম্পিউটার নয়। হ্যাঁ, এটার তো আনলিমিটেড পাওয়ার নেই। ঠিক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার একটা নির্দিষ্ট লিমিট থাকে, অনেকটা মোবাইলের ব্যাটারির মতো। সুন্দর উপমা। আপনি যখন সারাদিন সিএনবিসি দেখছেন, ওই 25টা চার্ট অ্যানালাইসিস করছেন, সাথে 3টে ইন্ডিকেটরের সিগন্যাল মেলাচ্ছি। একদম, তখন আপনার ব্রেন প্রতি মুহূর্তে ডেটা প্রসেস করছে। এর ফলে একটা পর্যায়ে গিয়ে আপনি ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তহীনতাজনিত ক্লান্তিতে ভুগতে শুরু করেন। আচ্ছা, তার মানে আমি যখন আসল ট্রেডটা নেওয়ার জন্য তৈরি হচ্ছি, ততক্ষণে আমার ব্যাটারি ডেড। ব্যাস, ঠিক ধরেছেন। ধরুন মার্কেটে সত্যি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী একটা পারফেক্ট সেটআপ তৈরি হলো, কিন্তু সারাদিনের এই অতিরিক্ত নয়েজ আপনার মস্তিষ্ককে এতটাই ক্লান্ত করে দিয়েছে যে হয়তো দ্বিধায় পড়ে ট্রেডটাই নিলেন না, অথবা ভুল সময়ে এন্ট্রি নিয়ে বসলাম। একদম। সোর্স বলছে খবর যখন সিএনবিসিতে বা টুইটারে পৌঁছায়, অ্যালগরিদম আর বড় বড় প্রতিষ্ঠানগুলো তার অনেক আগেই পজিশন নিয়ে নেয়। আরে হ্যাঁ, ওদের স্পিড তো মিলি সেকেন্ডে। তে আপনি সেই খবরের রিয়াকশন দেখে যখন এন্ট্রি নিচ্ছেন, আপনি আসলে অন্যের তৈরি করা ফাঁদে পা দিচ্ছেন। এটা একটা দারুণ পয়েন্ট। বেশি তথ্য আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে না, বরং আমাদের প্যারালাইজড করে দেয়। ঠিক তাই। তাহলে এই নয়েজ কমানোর জন্য সোর্সের অ্যাকশন প্ল্যানটা কি? প্ল্যানটা খুবই নির্মম। সোর্স বলছে চার্ট থেকে অপ্রয়োজনীয় সবকিছু ছেঁটে ফেলতে হবে। প্রথমত, সিদ্ধান্ত নেওয়ার জন্য চার্টের সর্বোচ্চ 1টি বা 2টো ইন্ডিকেটর থাকবে। শুধু 1-2টো? হ্যাঁ, আর সেগুলোর মেকানিজম সম্পর্কে ট্রেডারের 100% ক্লিয়ার ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হল সোশ্যাল মিডিয়া ক্লিন আপ। ওই আনফলো করা? হ্যাঁ,
যেসব ইউটিউব গুরু বা টুইটার অ্যাকাউন্ট শুধু উত্তেজনার সৃষ্টি করে বা বিশাল প্রফিটের স্ক্রিনশট শেয়ার করে তাদের আনফলো করা। কারণ অন্যের প্রফিট দেখলে নিজের সিস্টেমের উপর বিশ্বাস কমে যায় অবচেতনভাবেই। একদম সঠিক। এই জায়গাটিতে সোর্স থেকে আমার ওই স্নাইপারের উপমাটার কথা মনে পড়ছে। দারুণ একটা অ্যানালজি ওটা। হ্যাঁ, মানে একজন লেজি ট্রাইডার হলো স্নাইপারের মতো। মেশিন গানার যেমন ট্রিগার চেপে ধরে চারদিকে এলোপাতারি গুলি ছোড়ে, আর আশা করে যে কোনো না কোনোটা তো লক্ষ্যভেদ করবেই। রাইট। সাধারণ ট্রেডাররাও ঠিক তাই করে, সারাদিন ট্রেড খোঁজে। কিন্তু স্নাইপার কি করে? সে তার পজিশন নেয়, চারপাশের পরিবেশ শান্ত করে। হয়তো ঘন্টার পর ঘন্টা সে শুধু একটা নির্দিষ্ট টার্গেটের জন্য অপেক্ষা করে। ঠিক, যতক্ষণ না টার্গেট তার ক্রস হেয়ারে আসছে সে ট্রিগার ছোড়ে না। আর স্নাইপারের কিন্তু কোনো ফোমও নেই। সে জানে যদি টার্গেট মিসও হয় সে নিজের জায়গা থেকে নড়বে না। তার মানসিক স্থিরতা বা ওই মেন্টাল ক্যাপিটাল পুরোপুরি সঞ্চিত থাকে একটা নিখুঁত শটের জন্য। একেবারে। তাহলে এই যে স্নাইপারের মতো মানসিক স্থিরতা বা ব্যাটারি বাঁচানোর কথা আমরা বলছি, এটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায়? সেটাই আসল প্রশ্ন। সারাদিন চার্ট না দেখে আমরা ট্রেড করব কিভাবে? এখানেই আসে সোর্সের সেই বিখ্যাত 2 ঘন্টার ফোকাসড ট্রেডিং রুটিন। হ্যাঁ, দ্য 2-hour উইন্ডো। সোর্স তো দাবি করছে স্ক্রিনের সামনে সারা দিন বসে থাকার কোনোই প্রয়োজন নেই, মাত্র 2 ঘন্টার একটা উইন্ডোই যথেষ্ট। কিন্তু এই 2 ঘন্টায় আসলে কি ঘটে? এই 2 ঘন্টার রুটিনটাকে সোর্সে খুব সুন্দরভাবে 3টে ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটা হলো মর্নিং প্রিপারেশন বা সকালের প্রস্তুতি। এটার জন্য কতক্ষণ সময়? এর জন্য বরাদ্দ 30 থেকে 45 মিনিট। এই সময়টা মার্কেট খোলার আগে হতে পারে বা আপনার ট্রেডিং সেশন শুরুর ঠিক আগে। আচ্ছা, এই সময় কি করতে হবে? এই ধাপে ওয়াচ লিস্ট রিভিউ করতে হবে, চার্টের সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলগুলো চিহ্নিত করতে হবে আর নিজের রুলসগুলো মনে মনে ঝালিয়ে নিতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এই প্রস্তুতির সময় কোনো সোশ্যাল মিডিয়া, নিউজ সাইট বা অন্যের মতামত দেখা যাবে না। একদম নিষেধ। আমি বুঝতে পারছি কেন এই নিয়মটা রাখা হয়েছে। কেন বলুন তো? কারণ ট্রেডিং শুরু করার আগেই যদি আমি টুইটারে দেখি কেউ একজন কোনো একটা নির্দিষ্ট স্টকে বিশাল প্রফিট করেছে, হ্যাঁ, তাহলে আমার অবচেতন মন আমাকে সেই দিকেই টানবে। আমার নিজের অ্যানালাইসিসে কোনো দামই থাকবে না তখন। আমি তো অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলাম। ঠিক ধরেছেন। সাইকোলজিতে এটাকে বলা হয় ব্রেনকে প্রাইমিং করা। আচ্ছা, আপনি আপনার মস্তিষ্ককে নিজের সেটআপের জন্য প্রস্তুত করছেন, অন্যের নয়েজের জন্য নয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, যেটা হলো ফোকাসড এক্সিকিউশন উইন্ডো। এটাই কি সেই মূল ট্রেডিংয়ের সময়? হ্যাঁ, এটি হলো 60 থেকে 90 মিনিটের একটা সময়। সোর্স বলছে এই পুরো রুটিনের সবচেয়ে কঠিন অংশ এটাই। কঠিন কেন? মানে এই সময় তো শুধু বসে বসে ট্রেড করা, তাই না? কঠিন কারণ এই সময়ে আপনাকে শুধু আপনার প্ল্যান এক্সিকিউট করতে হবে। যদি আপনার তৈরি করা রুলস অনুযায়ী সুযোগ আসে, ট্রেড নেবেন। আর যদি কোনো সেটআপ না মেলে? সোর্স বলছে আপনাকে ল্যাপটপ বন্ধ করে উঠে যেতে হবে, কোনো ট্রেড না করেই। আরে, এখানেই তো আসল সমস্যাটা। তাই নাকি? হ্যাঁ, যারা শুনছেন তারা হয়তো ভাবতে পারেন যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমি ট্রেডিংয়ের জন্য বসলাম, অথচ কোনো ট্রেড না করেই উঠে গেলাম। হুম। এটা তো সময় নষ্ট। মনে হবে আজকে দিনটাই বৃথা গেল। কিছু একটা তো করা উচিত। আর এই কিছু একটা করা উচিত মনে হওয়াটাই হলো ওভার ট্রেডিংয়ের মূল কারণ। রাইট। মার্কেট তো আপনাকে প্রতিদিন সুযোগ দেবে না। জোর করে সুযোগ তৈরি করার চেষ্টা করা মানেই হলো নিজের নিয়মের বাইরে গিয়ে গ্যাম্বলিং বা জুয়া খেলা। মানে লেজি ট্রেডারের সবচেয়ে বড় শক্তিই হলো না বলতে পারার ক্ষমতা। 100% সত্যি কথা। এই বিষয়টা আমাকে লিসার গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে। সোর্সে লিসা নামক একজন নার্সের উদাহরণ দেয়া হয়েছিল। হ্যাঁ, যিনি দিনে 12 ঘন্টা ডিউটি করতেন। ঠিক, শুরুতে তিনি কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে ডিউটির মাঝে মোবাইলে ট্রেড করার চেষ্টা করতেন। ফল যা হওয়ার তাই, শুধুই লস। তারপর তিনি রুটিন চেঞ্জ করলেন। হ্যাঁ, এরপর তিনি এই 2 ঘন্টার রুটিনটা নিজের জীবনে অ্যাপ্লাই করলেন। শিফট শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে শুধু 7:30 থেকে 9:30 পর্যন্ত একটা উইন্ডো সেট করলেন। এবং সপ্তাহে মাত্র 3 দিন তিনি এই রুটিন ফলো করতেন। আর আশ্চর্যের বিষয় হলো এইটুকু ফোকাসড সময় দিয়েই মাত্র 6 মাসের মধ্যে তার পোর্টফোলিও দ্বিগুণ হয়ে যায়। এই লিসার উদাহরণটা প্রমাণ করে যে আপনি কতক্ষণ মার্কেটে আছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা ফোকাসড আছেন। একদম।
আর এই রুটিনের তৃতীয় বা শেষ ধাপটা হলো এন্ড অফ ডে রিফ্লেকশন। ট্রেডিং সেশন শেষ হওয়ার পর মাত্র 10 থেকে 15 মিনিট সময় দেওয়া। এই সময় কি করতে হয়? এই সময়ে আপনি আপনার ট্রেডিং লগ বা জার্নাল লিখবেন। এরপর ট্রেডিং প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ। সারা দিন আর চার্টের দিকে ফিরেও তাকানো যাবে না। এই জার্নালিং আর ল্যাপটপ বন্ধ করে দেওয়ার আইডিয়াটা শুনতে খুব সহজ লাগে। কিন্তু বাস্তবে যখন আমরা একটা ট্রেডে লস করি তখন তো ল্যাপটপ বন্ধ করা যায় না। তখন মনে হয় মার্কেট আমার টাকা নিয়ে নিল, এখনই এটা রিকভার করতে হবে। রিভেঞ্জ ট্রেডিং যেটাকে বলে। হ্যাঁ, এই রুটিন তখনই তো ভেঙে পড়ে যখন আবেগ বা ইমোশন যুক্ত হয়। সোর্স তো বলছে ইউ ক্যানট আউট ডিসিপ্লিন ইমোশন, ইউ ক্যান অনলি আউট সিস্টেম ইট। খুব পাওয়ারফুল একটা কোট। এর মানে হলো ইচ্ছে শক্তি দিয়ে আবেগকে হারানো যায় না, সিস্টেম দিয়ে তাকে হারাতে হয়। কিন্তু এর পেছনের মেকানিজমটা কি? কেন আমরা লস হলে এতটা বেপরোয়া হয়ে উঠি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের বায়োলজিতে। নোবেলজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহনেম্যানের মতে আমাদের মস্তিষ্কের দুটো সিস্টেম কাজ করে। সিস্টেম 1 আর সিস্টেম 2। হ্যাঁ, সিস্টেম 1 হল খুব দ্রুত, প্রবৃত্তিগত এবং আবেগী, আর সিস্টেম 2 হল ধীর, যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক। আচ্ছা। যখন আপনি শান্ত থাকেন, অ্যানালাইজ করেন, তখন আপনার সিস্টেম 2 কাজ করে। কিন্তু যখন ট্রেডে আপনার নিজের জমানো টাকা কমতে থাকে বা লস হয়, তখন কি হয়? তখন আপনার মস্তিষ্কে কর্টিসল হরমোন ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক তখন মনে করে আপনি কোনো শারীরিক বিপদের মধ্যে আছেন, যেমন হয়তো কোনো বাঘ আপনাকে তাড়া করছে। সিরিয়াসলি? মানে চার্টে লাল ক্যান্ডেল দেখা আর জঙ্গলে বাঘের সামনে পড়া, আমাদের ব্রেনের কাছে এই দুটো রিয়াকশন একই রকম? একেবারে তাই। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। বাপরে! এই অবস্থায় আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স বা সিস্টেম 2 কাজ করা বন্ধ করে দেয়, আর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবেগী সিস্টেম 1। আচ্ছা, তার মানে তখন আমি আর লজিক্যাল ট্রেডার থাকি না? না, তখন আপনি সার্ভাইভ করার জন্য বেপরোয়া হয়ে ওঠেন। আর এজন্যই সোর্স বলছে যে ইচ্ছা শক্তি দিয়ে এই জৈবিক প্রতিক্রিয়াকে থামানো সম্ভব নয়। আপনি সিস্টেম 1 এর সাথে লড়াই করে জিততে পারবেন না। একদম না। তার মানে ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করাটাই একটা ভুল পদ্ধতি। আমাদের বরং এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে ইমোশন আসার সুযোগই পাবে না। আর ঠিক এই কারণেই সোর্স অটোমেটেড স্টপ লসের উপর এত জোর দিয়েছে। মানসিক স্টপ লস নয়, মানে এমন না যে লস হলে আমি নিজে হাতে ট্রেড কেটে দেব। কারণ ওই সময় তো হাত কাঁপবে, বাঘ সামনে থাকলে কি হাত স্থির থাকে? হ্যাঁ, ঠিক। একেবারে সিস্টেমে সেট করা স্টপ লস থাকতে হবে, আর সাথে ফিক্সড পজিশন সাইজিং, যেমন প্রতি ট্রেডে মূলধনের মাত্র 1% ঝুঁকি নেওয়া। হ্যাঁ, জেক নামক এক ট্রেডারের গল্প সোর্সে ছিল। সে শুধু এই 1% রুল আর অটোমেটেড স্টপ লস মেনে নিজের লস 40% কমিয়ে এনেছিল। জেকের উদাহরণটা দারুণ, তবে সোর্স কিন্তু শুধু অটোমেশনেই থেমে থাকেনি। আরও কিছু আছে? হ্যাঁ, লস হওয়ার পর মস্তিষ্কের ওই ফাইট অর ফ্লাইট বা লড়াই করার যে মানসিক অবস্থা তৈরি হয়, সেটাকে রিসেট করার জন্য 3টি নির্দিষ্ট রিচুয়ালের কথা বলা হয়েছে। ও হ্যাঁ, ওই রিচুয়ালগুলো আমার কাছে এই সোর্সের সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ মনে হয়েছে। এগুলো মূলত ওই যৌক্তিক সিস্টেম 2কে পুনরায় সক্রিয় করার কৌশল। প্রথম রিচুয়ালটা হলো লস হওয়ার সাথে সাথে স্ক্রিন থেকে দূরে সরে একটু হাঁটতে যাওয়া। কিন্তু শুধু হাঁটলে কি এমন ম্যাজিক হবে? এর পেছনে শক্ত বিজ্ঞান আছে। আপনি যখন চার্টের লাল নম্বরগুলোর দিকে তাকিয়ে থাকেন, সেটা আপনার মস্তিষ্কে একটা ভিজুয়াল ফিডব্যাক লুপ তৈরি করে, যেটা স্ট্রেস বাড়াতেই থাকে। ঠিক। স্ক্রিন থেকে উঠে হাঁটতে গেলে এই লুপটা ভেঙে যায়। আপনার চারপাশের দৃশ্যপট পরিবর্তন হওয়ার ফলে মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা শরীরকে শান্ত করে। অসাধারণ। আর দ্বিতীয় রিচুয়াল হলো গভীরভাবে শ্বাস নেওয়া এবং জার্নালে নিজের ইমোশনাল অবস্থা লিখে রাখা। হ্যাঁ, ব্রিথ অ্যান্ড জার্নাল। আমি খেয়াল করেছি যখন আমি খাতায় লিখি যে আমি এখন খুব রাগ অনুভব করছি কারণ মার্কেট আমার স্টপ লস হিট করেছে, এই কথাটুকু লেখার সাথে সাথেই ভেতরের চাপটা অর্ধেক কমে যায়। এর কারণটা জানেন কি? না, কেন এমন হয়? কারণ আপনি যখন লিখছেন তখন আপনাকে ভাষা ব্যবহার করতে হচ্ছে, আর ভাষা প্রক্রিয়াকরণের কাজটা করে মস্তিষ্কের ওই প্রিফ্রন্টাল কর্টেক্স। ও, অর্থাৎ আবেগ লিখে প্রকাশ করার মাধ্যমে আপনি জোর করে আপনার যৌক্তিক সিস্টেম 2কে আবার চালু করছেন, অ্যামিগডালাকে শাটডাউন করছেন। দারুণ একটা মেকানিজম তো। আর তৃতীয় রিচুয়ালটা হলো
দৃষ্টিভঙ্গি পাল্টানো বা রিফ্রেমিং। এটা মাইন্ডসেটের জন্য খুব জরুরি। নিজেকে বোঝানো যে আমি আমার ট্রেডিং রুলস মেনে চলেছি আর নিয়ম মানা মানেই আমি বিজয়ী। তাতে ট্রেডে লস হলেও কিছু যায় আসে না। সাধারণ মানুষ মনে করে ট্রেডে লাভ হলেই সে বিজয়ী, লস হলে সে পরাজিত। কিন্তু একজন লেজি ট্রেডার মাপে সে কতটা নিখুঁতভাবে তার সিস্টেম ফলো করতে পারল তার উপর। আর এই মানসিকতার পরিবর্তনটাই একজন সাধারণ জুয়ারিকে একজন পেশাদার ট্রেডার থেকে আলাদা করে। রাইট। যখন আপনি শুধু প্রসেস বা সিস্টেমের উপর ফোকাস করবেন, তখন ফলাফলটা এমনিতেই আপনার পক্ষে আসবে। আর এখান থেকেই ট্রেডিংয়ের সবচেয়ে বোরিং কিন্তু সবচেয়ে কার্যকর ধারণাটার জন্ম হয়। একঘেয়ে লাভের শক্তি, দ্য পাওয়ার অফ বোরিং প্রফিটস। একদম তাই। ঠিক বলেছেন। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে সব সময় জ্যাকপট খোঁজার। ইউটিউবে বা টুইটারে দেখি মানুষ একদিনে 100 বা 200% লাভের স্ক্রিনশট দিচ্ছে। যা দেখে আমাদের মনে হয় সপ্তাহে 1 বা 2% লাভ তো কিছুই না। কিন্তু সোর্স বলছে সবচেয়ে ভালো ট্রেডার্সরা বিরক্তিকর ও একঘেয়ে সিস্টেম ফলো করে। কারণ ট্রেডিং কোনো বিনোদনের জায়গা নয়। আপনি যদি ট্রেডিং করে অ্যাড্রেনালিন হ্রাস বা চরম উত্তেজনা অনুভব করেন, তার মানে আপনি কিছু একটা ভুল করছেন। একটা সফল ট্রেডিং সিস্টেম এতটাই একঘেয়ে হওয়া উচিত যে আপনার মনে হবে আপনি কারখানায় বসে একই কাজ বারবার করছেন। এই জায়গাটিতে সোর্স একটা ক্যাসিনোর অ্যানালজি এনেছে, যা আমার চোখ খুলে দিয়েছে সত্যি বলতে। ওই ম্যাথমেটিক্যাল এজের ব্যাপারটা। হ্যাঁ, আমরা ভাবি ক্যাসিনোগুলো বুঝি মানুষের টাকা মেরে বিশাল বড় লোক হয়, কিন্তু আসলে ক্যাসিনোগুলো তো গ্যাম্বলিং করে না, তারা একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম ফলো করে। ঠিক। ধরুন রুলেট টেবিলের কথা। রুলেটে 37টা ঘর থাকে, কিন্তু জেতার পে আউট হল 35 গুণের। এর মানে কি? এর মানে হলো ম্যাথমেটিক্যালি ক্যাসিনোর সবসময় একটা এজ বা সুবিধা থাকে। ঠিক। ক্যাসিনো খুব ভালো করেই জানে যে কোনো একজন খেলোয়াড় হয়তো এসে এক রাতে $1 মিলিয়ন জিতে নিতে পারে। তাতে ক্যাসিনোর মালিক ঘামতে শুরু করে না বা সিস্টেম পাল্টে ফেলে না। কারণ তারা জানে যদি 10,000 বার ওই রুলের চাকা ঘোরে, দীর্ঘমেয়াদে সেই ম্যাথমেটিক্যাল এজ বা সম্ভাব্যতা ক্যাসিনোকেই লাভবান করবে। আর আমাদের লেজি ট্রেডারকেও ঠিক ক্যাসিনোর মালিকের মতো আচরণ করতে হবে। 1% রিস্ক নিয়ে 2 বা 3% লাভের লক্ষ্য রাখা। একটা ট্রেডে লস হলো কি লাভ হলো সেটা ওই ক্যাসিনোর একটা স্পিনের মতো। হ্যাঁ, দীর্ঘমেয়াদে 100টা ট্রেড নেওয়ার পর দেখা যাবে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের কারণে ওই ছোট ছোট বোরিং প্রফিটগুলোই বিশাল আকার ধারণ করেছে। আর এই বোরিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা পরিষ্কার গাইডলাইন দেয় কখন ট্রেড করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন ট্রেড না করতে হবে। রাইট। যদি মার্কেটে ভলিউম কম থাকে, মার্কেট যদি সাইডওয়েজ বা এক জায়গায় আটকে থাকে, অথবা আপনার নিজের মানসিক বা শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, তবে সেদিন কোনো ট্রেড না করাটাই হলো একজন স্নাইপারের আসল কাজ। সোর্সে সারা নামক একজন সিঙ্গেল মাদারের কথা বলা হয়েছে। হ্যাঁ, ওনার গল্পটাও খুব ইন্সপায়ারিং। তিনি চাকরি করতেন, বাচ্চা সামলাতেন আর পাশাপাশি ট্রেডিং করতেন। তিনি ঠিক এই বোরিং সিস্টেমটাই মেনে চলতেন। তিনি দিনে মাত্র 1 ঘন্টা চার্ট দেখতেন। যদি তার নিয়মের সাথে সেটআপ না মিলত, তিনি ল্যাপটপ বন্ধ করে দিতেন। কোনো স্ট্রেস নেই, কোনো ফোমো নেই। সপ্তাহে হয়তো মাত্র 2টো ট্রেড করতেন তিনি। কিন্তু ধীরে ধীরে কম্পাউন্ডিংয়ের শক্তিতে তার মূলধন এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখান থেকে তিনি ফুল টাইম ইনকাম জেনারেট করতে পারছিলেন। সারার উদাহরণ আমাদের দেখায় যে ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য আপনাকে মার্কেটকে জয় করতে হবে না। আপনাকে শুধু নিজের ইমোশন আর রুটিনকে জয় করতে হবে। লেজি ট্রেডার মানে তো অলস হওয়া নয়। এর মানে হলো নিজের শক্তি আর সময় সঠিক ব্যবহার করে স্মার্ট হওয়া, নয়েজ কমানো, ওই 2 ঘন্টার ফোকাস রুটিন মেনে চলা, আর সিস্টেমের মাধ্যমে আবেগকে দূরে রাখা। এগুলোই হলো ধারাবাহিকতার মূল চাবিকাঠি। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন, একটু ভেবে দেখুন এই বিষয়গুলো শুধু ট্রেডিংয়ের জন্যই নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের মানসিক চাপ কমাতেও কতটা সাহায্য করতে পারে। একদম সত্যি। চারপাশের এত এত তথ্যের ভিড়ে, এত খবরের মাঝে আমরা যদি আমাদের কাজের জন্য একটা ফোকাসড উইন্ডো তৈরি করতে পারি, আর অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নির্দ্বিধায় না বলতে পারি, তবে আমাদের জীবনের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতেই চলে আসে। দিনের শেষে একটা সুনির্দিষ্ট সিস্টেম আমাদের কাজগুলোকে শুধু সহজই করে না, বরং মার্কেট এবং জীবন উভয় ক্ষেত্রে আমাদের মানসিক প্রশান্তি বজায় রাখে। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে আমি একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। ট্রেডিং জগতে মানুষ আসে কেন? আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের আশায়। তাই তো।
কিন্তু সেই স্বাধীনতা খুঁজতে এসে যদি কেউ দিনে ১৪ ঘন্টা ৬টা স্ক্রিনের সামনে নিজেকে বন্দি করে রাখে, রাতে ঘুমাতে না পারে মার্কেট ক্র্যাশ করার ভয়ে, তাহলে সেই স্বাধীনতার মানে কি? ঠিক, তাহলে আপনি আসলে কার জন্য বা কিসের বিনিময়ে নিজের সময় বিক্রি করছেন? এ তথাকথিত স্বাধীনতা কি আদৌ স্বাধীনতা? খুব গভীর একটা প্রশ্ন। সত্যিকারের সম্পদ কি আপনার ব্রোকার অ্যাকাউন্টের ব্যালেন্স, নাকি মার্কেটকে পুরোপুরি ইগনোর করে নিজের পরিবারের সাথে সময় কাটিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারার ক্ষমতা? ভেবে দেখবেন বিষয়টা। আজ এ পর্যন্তই।